যাদের ত্যাগ এবং নেতৃত্বকে কেন্দ্র করে বাংলাদেশে প্রথমবারের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি আন্দোলন এবং অভ্যুত্থানের পাটাতন তৈরি করেছিলেন সেই হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং তৎকালীন সেক্রেটারি জেনারেল আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। আমি আজকে প্রথমেই 5ই মে শাপলা চত্বরের একটি স্মৃতি জুনায়েদ বাবুনগরী সাহেব হুজুরের সাথে যখন তিনি স্টেজে ট্রাকের উপর ছিলেন, আমরা হুজুরকে বললাম যে হুজুর যে কোনো সময় হামলা হতে পারে, আপনি এখান থেকে সরে আসুন। তো এক ঝাঁক ছাত্রদের সামনে রেখে হুজুর বললেন, আমি এদের একা ফেলে রেখে কোথাও যাব না। এবং তার কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু হয়। সেদিন ঢাকা প্রায় 6টি জায়গায় আমরা অবস্থান করেছিলাম। আমাদের দায়িত্ব ছিল বাবুনগর ব্রিজের গোড়ায়। তো সেখান থেকে যখন আমরা শাপলা চত্বরে মিছিল নিয়ে যেতে থাকি, তখন প্রতিটা মোড়ে মোড়ে ছাত্রলীগ রামদা দাঁড়িয়েছিল এবং বিকাল হতে হতে স্টেজের সামনে 3টি গলা কাটা লাশ আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারি না। আমরা দীর্ঘদিন এই ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি। আমরা এখন আক্ষেপের সাথে বলি, এখনো কেন একটি তদন্ত কমিশন গঠন করা যায়নি যে শাপলার পাটাতনের উপর দাঁড়িয়ে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে একটি প্রজন্ম আন্দোলন করেছে। সেই শাপলার শহীদদের জন্য একটি সুষ্ঠু তদন্ত কমিশন এখনো 9 মাস হওয়ার পরেও, দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে কেন গঠন করা যায়নি। আমরা দেখেছি একটি মামলা হয়েছে হেফাজতের পক্ষ থেকে এবং সেই মামলায় প্রসিকিউটর সরাসরি জানিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে তৎকালীন ফ্যাসিবাদের দোসর শাহবাগের পৃষ্ঠপোষকেরা জড়িত ছিল। কিন্তু আমরা এখনো এর সুষ্ঠু কোনো তদন্ত, কোনো বিচার প্রক্রিয়া শুরু হতে দেখছি না। আমরা এখনো ভুলিনি, যখন আমরা শাপলা চত্বরে দাঁড়িয়েছিলাম, সৈয়দ আশরাফ আলটিমেটাম দিয়েছিল, সন্ধ্যার মধ্যে যদি আমরা শাপলা চত্বর না ছেড়ে যাই তাহলে আমাদের উপর সেখানে গণহত্যা চালানো হবে। ঠিক তাই হয়েছে। অতএব যদি জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরাসরি নির্দেশের পরে এই নির্দেশনাকে দলিল হিসাবে ধরে তাকে হত্যাকারী ধরা যায়, তাহলে শাপলা হত্যাকাণ্ডের যে নির্দেশদাতা এই আওয়ামী লীগ এবং তার নেতৃবৃন্দ, তাদেরকে কেন সরাসরি দোষী সাব্যস্ত করে আওয়ামী লীগকে এই হত্যাকাণ্ডের দায়ে দোষী করা হবে না? এই প্রশ্ন আমরা রাখতে চাই। এবং আমরা সর্বশেষ একটি কথা আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন, আমি আর পুনরাবৃত্তি করব না, শুধু একটা কথাই বলি, আমরা সেই পরিবেশে, সেই বিভাজনের রাজনীতিতে ফিরে যেতে চাই না। আমরা দেখেছি আওয়ামী লীগ যে কাজটি করেছে, বেশ কয়েকটি উপায়ে এই হত্যাকাণ্ডকে তারা বৈধতা দিয়েছে। সে সময়ের কথা আমরা এখনো ভুলে যাইনি, যখন দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো হেফাজতের আন্দোলনকে, শান্তিপূর্ণ উপায়ের আন্দোলনকে, যে আন্দোলনে আমরা তসবিহ জায়নামাজ নিয়ে এসেছিলাম, চিরামুড়ি নিয়ে সারা দেশ থেকে নিরীহ মাদ্রাসার ছাত্ররা এসেছিল, সেই আন্দোলনকে তাণ্ডব বলে আখ্যায়িত করেছে। আমরা সে কথা ভুলে যাইনি। আমরা সে কথা ভুলে যাইনি যখন শুধুমাত্র আমাদেরকে একটি অরাজনৈতিক আন্দোলন, একটি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের আন্দোলন, সেই আন্দোলনকে রাজনৈতিক প্রতিপক্ষ বানানোর জন্য, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিএনপি, জামাত, হেফাজত একই হাইপেনে মিডিয়াগুলো হাইলাইট করে লিখত। আমরা সে কথা ভুলে যাইনি। আমাদেরকে ডিহিউম্যানাইজ করে রাখা হয়েছিল এবং এই গণহত্যার পর থেকে আজকে আমরা দেখতে পাই হেফাজতের পক্ষ থেকে সর্বপ্রথম 93 জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ পেয়েছে। এর আগে অধিকারের পক্ষ থেকে 61 জনের একটি তালিকা এসেছে। কিন্তু সে সময়ের বাস্তবতাটা এত কঠিন ছিল, আমাদের সাথে যারা শহীদ হয়েছিলেন, এমনকি যারা আহত হয়েছিলেন ন্যূনতম, তারা হসপিটালে চিকিৎসা নেওয়ার মতো অবস্থা ছিল না। পরিবারগুলোর কাছে গিয়ে থানার এসি, ওসি ওরা গিয়ে এমন ভাবে হুমকি ধামকি দিয়েছে যে তারা মামলা করার কোনো সাহস পায়নি। তালিকা করা অনেক পরের কথা। অর্থাৎ এই ছিল হেফাজতের সময়কার বাস্তবতা। কিন্তু আমরা এখন এই অজুহাত দিলে হবে না। যেহেতু একটি তালিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ আজকে আমরা সুস্পষ্টভাবে এই দাবি সামনে রাখতে চাই যে এই হেফাজতের হত্যাকাণ্ডের বিচার এবং এর সুষ্ঠু তদন্ত
এবং শহীদদের স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে দিতে হবে। আমাদের এই সুস্পষ্ট দাবি দেওয়াকে সরকার আমলে নিবে আশা রাখছি। বিশেষভাবে সরকারে থাকা যে উপদেষ্টারা হেফাজতের হত্যাকাণ্ড নিয়ে কাজ করতে গিয়ে জুলুমের শিকার হয়েছেন, তারা এই সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় এবং সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ায় এবং শহীদদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় যথাযথ ভূমিকা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।